নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষের লেখা এই বিশেষ কবিতাটি। আচ্ছা, কবিতা পাঠ করার পূর্বে লেখক সম্পর্কে এবং কবিতা সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমাদের জেনে নেওয়া প্রয়োজন। প্রথমত, শঙ্খ ঘোষের আসল নাম কিন্তু চিত্তপ্রিয় ঘোষ, এবং এই কবি শঙ্খ ঘোষ একজন আধুনিক কালের কবি এবং তিনি কুন্তক ছদ্মনামেও লিখে থাকেন। আর এই কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো জলই পাষাণ হয়ে আছে। এই মূল কাব্যগ্রন্থের অন্তর্গত হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। এবার আমাদের জানতে হবে এই কবিতাটির প্রেক্ষাপট কী। প্রথমে আমরা জানবো যে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই শব্দবন্ধের অর্থ কী। আয় আরও বেঁধে বেঁধে থাকি মানে এখানে কোনো কিছুকে দড়ি দিয়ে বেঁধে রাখা বা থাকা বোঝাচ্ছে না। এই কথাটির অর্থ হলো মানব শৃঙ্খল রচনা করো। মানব শৃঙ্খল রচনার প্রয়াস বা আহ্বান কেন এখানে জানানো হয়েছে তার পেছনে একটা বিশেষ তাৎপর্য রয়েছে। 1991 সালের পর থেকে চারিদিকে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় এবং বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলি বিভিন্ন দেশের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করার জন্য, এবং চারিদিকে পুরো যুদ্ধময় পরিস্থিতি তৈরি হয়, যার ফলে সাধারণ মানুষের জীবনের দাম একবারই থাকে না। সাধারণ মানুষ পুরোপুরি মৃত্যুর মুখে পতিত হয় এবং সাধারণ মানুষের অবস্থা এমনই হয় তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান এই তিনটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিসও তাদের কাছে থাকে না। তো সেই রকমই কিছু যুদ্ধে ধ্বংস থেকে বেঁচে থাকা কিছু মানুষ যাদের কাছে কিছুই নেই, কেবল তাদের প্রাণটা রয়েছে, সেরামই কিছু মানুষের জন্য সেরামই কিছু মানুষ একে অপরকে আহ্বান জানিয়েছেন একসাথে থাকার জন্য, এবং তাদের পরিস্থিতিটা এখানে তুলে ধরা হয়েছে। এবার আমরা মূল কবিতায় প্রবেশ করব। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আচ্ছা, আমাদের ডান পাশে ধস মানে কি আমরা ভালো মতোই জানি। আমরা জিওগ্রাফিতে বা ভূগোলে পড়ে থাকি যে অনেক পাহাড়ি অঞ্চলে হঠাৎ করে অনেক উঁচু থেকে মাটি শুদ্ধ বেশ কিছুটা অংশ নিচে ধসে নেমে যাওয়াটাকেই ধস বলে, এবং এতে প্রচুর মানুষ মারা যায়, প্রচুর ক্ষয়ক্ষতিও হয়। আমাদের পায়ে গিরিখাত, গিরিখাত কি না, পাহাড়ের একদম নিচুতে, উঁচু পাহাড়ের একদম নিচুতে যে গভীর গর্ত বা যে সংকীর্ণ গিরিপথ সেটাকেই বলা হচ্ছে গিরিখাত। যেখানে গিরিখাতও ভীষণভাবে বিপজ্জনক একটা জায়গা, যেখানে ভীষণ ঝুঁকি থাকে মানুষের প্রাণের। অনেক সময় দেখা যায় পাহাড়ি অঞ্চলে কোনো গাড়ি বা কোনো মানুষের এই গিরিখাতে পড়ে মৃত্যু হয়েছে। তো গিরিখাত একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করা একটা জায়গা। আর আমাদের মাথায় বোমারু হলো একটা বিশেষ ধরনের বিমান যেটা যুদ্ধেই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, এবং এই বিমান থেকে বোম ফেলা হয়। পায়ে পায়ে হিমানির বাঁধ মানে হচ্ছে বরফের একটা বাঁধ, যে বাঁধকে অতিক্রম করে এগিয়ে যাওয়া ভীষণ কষ্টসাধ্য। তো সুতরাং এখানে মানুষদের পরিস্থিতি তৎকালীন সময়, যে সময়ে এই দেশ জুড়ে খালি যুদ্ধ আর হিংসা চারিদিকে ছিল, সেই সময় যে মানুষেরা বেঁচে ছিল, মানে যারা যুদ্ধে মারা যায়নি, তাদের পরিস্থিতি ঠিক এমনই হয়েছিল। তারা একদিকে গেলে তাদের গিরিখাতে পড়তে হবে, অন্যদিকে গেলে তাদের হিমানির বাঁধ অতিক্রম করতে হবে, মাথার ওপর বোমারু, মানে চারিদিক থেকে একটা ভয়ানক পরিস্থিতিতে ঘিরেছিল তারা। সেইটাকে তুলনা করার জন্য এখানে চারটি জিনিসের সাথে কবি তুলনা করেছেন, যে গিরিখাত, বোমারু, হিমানির বাঁধ এবং ধস, চারপাশেই ভয়ঙ্কর জিনিসের বেড়াজালে মানুষ আবৃত ছিল। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। এবং তিনি এটাও বলছেন যে যুদ্ধে এই সমস্ত মানুষেরা তাদের ঘর হারিয়েছে, তাদের বেঁচে থাকার জন্য যেটুকু অন্নের প্রয়োজন সেটা নেই, তাদের বাসস্থান নেই, তাদের গৃহ নেই। সেই কারণে অন্ন, বস্ত্র, বাসস্থান তাদের যেহেতু নেই, তাদের আর কোনো পথ নেই বেঁচে থাকার, তারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে ধরে। এই কথাটির মধ্যে দিয়ে তিনি একটি ব্যঞ্জনময় পরিস্থিতিকে তুলে ধরেছেন। তিনি বলেছেন সব মানে তো মৃতদেহ, আমরা সবাই জানি। শিশুদের সব মানে হচ্ছে ভবিষ্যৎ, মানে শিশুরা যেহেতু আমাদের ভবিষ্যতের প্রতীক। তিনি বলেছেন যুদ্ধে আমাদের সব শেষ হয়ে গেছে, বর্তমান তো ধ্বংস হয়েইছে, আমাদের শিশুরা অর্থাৎ আমাদের ভবিষ্যৎরাও শেষ, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ পুরোপুরি সাহিত্য বা সব হয়ে গেছে, ছড়ানো রয়েছে কাছে দূরে, এবং সেই ভবিষ্যতের সব বা মৃতদেহ কাছে দূরে ছড়ানো রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? তাই তিনি
এখানে আশঙ্কা জানিয়েছেন যে যে কজন বেঁচে রয়েছেন তারাই আশঙ্কা যেখানে জানিয়েছে। এবার আর একটা কথা এ প্রসঙ্গে বলে রাখার প্রয়োজন, এই কবিতাটা কিন্তু একটি মানুষের বয়ানে লেখা নয়, যারা যারা বেঁচে আছে যুদ্ধে তাদের সেই সমস্ত অনেকগুলি মানুষের বয়ানে এই কবিতাটি লেখা, সেই কারণে বারবার এখানে আমরা সম্বোধন করা হচ্ছে। তাই জন্য বলছেন আমাদের শিশুদের শখ ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি। অর্থাৎ এখানে বলতে চাইছে যে সমস্ত মানুষেরা বেঁচে রয়েছেন তারা বলছেন যে হয়তো আমাদেরও জীবনের আর কোনো মূল্য নেই, কারণ আমরা সমস্ত কিছু হারিয়েছি, তাই বেঁচে থাকা আমাদের কাছে খুবই কঠিন হয়ে রয়েছে, আমরা যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, আমাদের পথ নেই, আয় আরও বেঁধে বেঁধে থাকি। তাই সেই সমস্ত মানুষেরা বলছে আমাদের আর কোনো পথ নেই, কারণ আমরা পুরোপুরি নিঃশেষ হয়ে গেছি, আমাদের ভবিষ্যৎকে হারিয়েছি, আমাদের বর্তমানকে হারিয়েছি। তাই একটাই পথ আছে, যদি আমরা একে অপরের হাত ধরে বা মানব শৃঙ্খল রচনা করে একে অপরের পাশে থেকে এই খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে চাই। বকালমে বলা যায় বা এখানে আরেকটি কথা বলা যায়, কবি এই কথাটির মধ্যে দিয়ে এটাই বলতে চাইছেন, যুদ্ধ যতই হোক মানবতা একটা সময় জয়ী হবেই। সেই বিশ্বাস রেখেই তিনি এই বার্তা দিয়েছেন সকলের উদ্দেশ্যে মানব শৃঙ্খল রচনা করার জন্য। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আচ্ছা, এখানে আমাদের বলতে কাদের কথা বলা হচ্ছে? খেটে খাওয়া অত্যন্ত সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, যারা কিনা যুদ্ধের কবলে পড়ে সাম্রাজ্যবাদী শক্তির লড়াইয়ে পড়ে নিজেদের সর্বস্ব হারিয়েছে, নিজের সব কিছু তাদের ধ্বংস হয়ে গেছে। সেই সমস্ত সাধারণ মানুষদের কোনো ইতিহাস হয় না, কারণ আমরা জানি ইতিহাসের পাতায় কিন্তু রাজাদের ঠাঁই হয়, সাধারণ মানুষের কোনো ঠাঁই হয় না। অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এই চোখ মুখ ঢাকার শব্দের মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে সমস্ত মানুষের কোনো চেতনা থাকে না, সেই রকম অবস্থাকে এখানে তুলে ধরতে চেয়েছেন তিনি, যে যখন এই ধরনের সাধারণ মানুষগুলোর উপর অত্যাচার হচ্ছিল তখন কিন্তু তারা চোখ মুখ নাক মানে নিজেদের চেতনা বন্ধ রেখে বা নিজেদের জ্ঞান বা নিজেদের কি বলবো চেতনাযুক্ত মনকে পুরোপুরি ঢেকে রেখে সব কিছু মুখ বুজে সহ্য করেছিল। সেই কারণে কবি এখানে বলতে চেয়েছেন যে ইতিহাসের পাতায় সাধারণ মানুষের তো স্থান হয়ই না, হলেও এমন মানুষের স্থান হয় যাদের কোনো চেতনা নেই, অর্থাৎ যারা অত্যাচার মুখ বুজে সহ্য করে। আমরা ভিখারি 12 মাস। এখানে এই ধরনের মানুষদেরকে ভিখারি বলা হয়েছে কেন সাধারণ মানুষকে? কারণ তারা দৌড়ে দৌড়ে ভিক্ষা করেছে অন্যের, বস্ত্রের, বাসস্থানের এবং তার পাশাপাশি যুদ্ধকে থামিয়ে শান্তি বজায় রাখার ভিক্ষা তারা করেছে, তাই তাদেরকে ভিখারি বলা হয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। তাহলে তিনি কেন হয়তো বেঁচে আছে এই ডাউট বা এই সন্দেহ প্রকাশ করেছেন? কারণ যে পৃথিবীতে মানবতার মৃত্যু হয়, যে পৃথিবীতে মানুষ যুদ্ধে মেতে ওঠে, যে পৃথিবীতে একে অপরের শত্রু হয়ে যায় মানুষ, সেই পৃথিবীতে কিন্তু কখনোই সেই পৃথিবী কখনো বেঁচে আছে এই বিশ্বাস কবি রাখতে পারে না। তাই তিনি বলেছেন হয়তো পৃথিবী বেঁচে আছে, হয়তো মরে গেছে। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। সেই সাধারণ মানুষদের কথা কেউ জানে না যারা কিনা যুদ্ধে বেঁচে রয়েছে এবং দৌড়ে দৌড়ে ঘুরে শান্তির জন্য, আশ্রয়ের জন্য ভিক্ষা করেছেন। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। অর্থাৎ তিনি বলছেন যে কিছুই পাওয়া যাচ্ছে না, কোথাও কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না কেউ, কিন্তু তবুও এত কিছু সত্ত্বেও কয়েকজন বাকি আছি। অর্থাৎ সবাই তো আমরা শেষ হয়ে যায়নি। যে কজন মনুষ্যত্ব নিয়ে এখনও আমরা বেঁচে রয়েছি তারা কিন্তু মানবিক শৃঙ্খল বদ্ধ হয়ে আমরা কিন্তু যুদ্ধের বিরুদ্ধে মানবতার জয়গান গাইতে পারি। অর্থাৎ মানুষকে আবার একত্রিত করে শান্তির বার্তা সব দিকে ছড়িয়ে দিতে পারি। তাই তবু কথাটি ব্যবহার করেছে, মানে সব খারাপের মধ্যেও এতটুকু ভালোর আশা বা এতটুকু ক্ষীণ আশা রয়ে গেছে কবির মনে। তাই তিনি বলেছেন তবুও তো কজন আছি বাকি, আয় হাতে হাত রেখে, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ যে কজন আমরা বেঁচে আছি এই খারাপ পরিস্থিতিতেও, সেই কজন মিলেই যদি মানব শৃঙ্খল রচনা করে হাতে হাত রেখে এগিয়ে যেতে পারি, তাহলে হয়তো কিছুটা যুদ্ধের বিপরীতে হাঁটতে পারবো, আমরা শান্তি ফিরিয়ে আনতে পারবো এবং এই খারাপ সময় আমরা কাটিয়ে উঠতে পারবো। সুতরাং এখানে যুদ্ধের বিপরীতে মানবিকতার জয়গান কবি গেয়েছেন শত সংশয়ের সত্ত্বেও। এবং এই কবিতাটির মূল বিষয়বস্তু এটুকুই। তো আমার পড়ানো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যদি আরও কিছু বলার থাকে বা জানার থাকে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।